এক্সাম অন স্যাটারডে 1st মার্চ। সিলেবাস হলো 1st মার্চ 9 PM আর সিলেবাস হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চ্যাপ্টার 2 শেষ হচ্ছে না, একটু বড় চ্যাপ্টারটা। আর এখানে দুইটা পার্ট তো, ইন্টারন্যাশনাল সিকিউরিটি এন্ড ইন্টারন্যাশনাল রিলেশন, সেজন্য এটা একটু শেষ হচ্ছে না। ওকে, ডিপ্লোমেসির মধ্যে যে বিষয়টা দরকার, কিছু শব্দের পার্থক্য বোঝানো, অর্থাৎ কিছু কিছু বিষয়ের পার্থক্য। 1 নম্বরে অ্যাম্বাসাডর ভার্সেস হাই কমিশনার। গুরুত্বপূর্ণ, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে। হাই কমিশনার হলো কমনওয়েলথভুক্ত দেশসমূহের মধ্যে পারস্পরিক কূটনীতিককে বলা হয়, হাই কমিশনার। আর কমনওয়েলথভুক্ত ছাড়া যে কোনো দেশ বা সংস্থার কূটনীতিকদের বলা হয়, সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়। নাম্বার 2, অ্যাম্বাসাডর ভার্সেস হাই কমিশনার। এটা হলো এমবেসি ভার্সেস হলো কনসুলেট। এমবেসি বেসিক্যালি হলো দূতাবাস হলো এমবেসি। হাই কমিশন, এটা মানে হাই কমিশনার যেখানে থাকেন সেটা। কনসুলেট মানে হলো দূতাবাসের শাখা অফিস। এই দূতাবাসটা সবসময় ক্যাপিটাল সিটিতে হয়, ইন ক্যাপিটাল সিটি। আর দূতাবাসের শাখা অফিস যেটা হলো আউট অফ ক্যাপিটাল সিটি, কনসুলেট। ওকে, এরপরে নাম্বার 3, এটা হলো এমিগ্র্যান্ট ভার্সেস ইমিগ্র্যান্ট। দুইজনই অভিবাসী দুইজনই, অর্থাৎ বিদেশ থেকে আসেন। অর্থাৎ রিসিভিং স্টেটে রিসিভিং স্টেটে ডাকা হয়। আর এটা হলো নিজ দেশ থেকে ত্যাগ করেছেন, অর্থাৎ সেন্ডিং স্টেটে ডাকা হয়।
আমরা যেটাকে প্রবাসী বলি, প্রবাসী ইংরেজি কিন্তু আবার এটা না, প্রবাসী হলো এক্সপ্যাট্রিয়েট। একবার ভাইবা জিজ্ঞেস করছিল হোয়াট ইজ দ্য মিনিস্ট্রি অফ এক্সপাট্রিয়েট, মিনিস্ট্রি অফ এক্সপাট্রিয়েটস। এক্সপাট্রিয়েট মানে প্রবাসী, প্রবাসীদের বলা হয় এক্সপাট্রিয়েট। ওকে, এইভাবে নাম্বার 4, envoy versus diplomat. ডিপ্লোম্যাট, envoy মানে হলো উপরাষ্ট্রদূত। নির্দিষ্ট নির্দিষ্ট কাজের জন্য প্রেরিত হন। আর ডিপ্লোম্যাট মানে হলো কূটনীতিক। যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ অনির্দিষ্ট না, যে কোনো ক্ষেত্রে অভিজ্ঞ, যে কোনো ক্ষেত্রে অভিজ্ঞ না, যে কোনো ক্ষেত্রে নিযুক্ত হন এমন পররাষ্ট্র বিষয়ক, এমন পররাষ্ট্র বিষয়ক। নাম্বার 5 হলো অ্যাম্বাসাডর ভার্সেস নানশিও। নানশিও হলো ভ্যাটিকানের পোপের প্রতিনিধি, ভ্যাটিকানের পোপের প্রতিনিধি, তিনি হলেন নানশিও। আর অ্যাম্বাসাডর হলেন, তিনি হলেন ওই যে রাষ্ট্রদূত। নাম্বার 6 কাউন্সিলর ভার্সেস চ্যান্সেলর। কাউন্সিলর ভার্সেস চ্যান্সেলর। কাউন্সিলর হলো বেসিক্যালি দূতাবাসে জ্যেষ্ঠ সচিব, দূতাবাসে জ্যেষ্ঠ সচিব, তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা, তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা। চ্যান্সেলর বাসে হলো যে এটা অফিস, মানে দূতাবাসের অফিস, দূতাবাসের অফিস। কাউন্সিলর ভার্সেস হলো কনসাল জেনারেল। আমি এখানে আরেকটা জিনিস বলি, ভার্সেস কনসাল জেনারেল। কনসাল জেনারেল হলো কনসুলেটে যিনি থাকেন, কনসুলেটের প্রধান। কনসুলেট কোনটা তো মনে আছে? কনসুলেট মানে হলো দূতাবাসের শাখা অফিস। অর্থাৎ দুইটা জিনিস মনে রাখবেন যে দুইটা জিনিস সবসময় ক্যাপিটাল সিটিতে হতে হয়। অর্থাৎ একটি দেশের সংসদ ও বৈদেশিক দূতাবাস অবশ্যই ক্যাপিটাল সিটিতে হতে হয়, ক্যাপিটাল সিটিতে হতে হয়। একটি দেশের সংসদ ও বৈদেশিক দূতাবাস অবশ্যই ক্যাপিটাল সিটিতে হতে হয়। একটি দেশের সংসদ ও বৈদেশিক দূতাবাস অবশ্যই ক্যাপিটাল সিটিতে হতে হয়। আরেকটা বিষয় হলো যে কনসুলেট জেনারেল মানে কনসুলেট এটি রাজধানীর বাইরে হবে। রাজধানীর বাইরে বাণিজ্যিক উদ্দেশ্য হয়ে থাকে, বাণিজ্যিক উদ্দেশ্যে হয়ে থাকে।
যেমন আমি এখানে বলছিলাম যে এনভয় কিন্তু উপরাষ্ট্রদূত নির্দিষ্ট কাজের জন্য হয়। যেমন রোহিঙ্গা বিষয়ক দূত হলো, এই রোহিঙ্গা বিষয়ক যখন দূত হয় তখন তাকে কিন্তু বলা হয় এনভয় অন রোহিঙ্গা ইস্যুস, এনভয় অন রোহিঙ্গা ইস্যুস। ক্লিয়ার? এবার আসি extradition versus repatriation versus sent back। তিনটা। এক্সট্রাডিশন হলো অপরাধী প্রত্যর্পণ চুক্তি। এই অপরাধী প্রত্যর্পণ চুক্তিকে বলা হয় এক্সট্রাডিশন। যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে ভারত, সেটাকে এক্সট্রাডিশন বলবে। অর্থাৎ বিডি দুটি দেশের সাথে এক্সট্রাডিশন করে, এটা তোমরা দেখাইছিলাম আগে। এক্সট্রাডিশন করে একটা ইন্ডিয়া আর একটা হলো থাইল্যান্ড, আগের ক্লাসে দেখাইছিলাম। ইন্ডিয়া আর থাইল্যান্ড। ইন্ডিয়ার সাথে হয়েছে 2013 সালে, থাইল্যান্ডের সাথে হয়েছে 2008 সালে। রিপেট্রিয়েশনও দেখাইছিলাম, এটা হলো প্রত্যাবাসন চুক্তি। অর্থাৎ শরণার্থীদের নিজ দেশে ফেরত আসা বা প্রত্যাবাসনকে বোঝায়। ফেরত আসা বা প্রত্যাবাসনকে বোঝায়। সেন্ট ব্যাক শর্ত ছাড়া নিজ দেশে ফেরত পাঠানো। এরপরে পার্সোনা গ্রাটা ভার্সেস পার্সোনা নন গ্রাটা। এটা পরীক্ষা একবার আসছিল। পার্সোনা নন গ্রাটা অর্থাৎ কূটনৈতিক মর্যাদা প্রদানকে বোঝায়। আর এটা হলো কূটনৈতিক মর্যাদার অনুপস্থিতিকে বোঝায়। অর্থাৎ আমরা যদি ধরেন কূটনৈতিক মর্যাদা কি কি, কূটনৈতিক মর্যাদা হলো কূটনৈতিক মর্যাদা সমূহ কি কি? কূটনৈতিক মর্যাদা হলো যে সে ট্যাক্স ফ্রি সুবিধা পায় যে কোনো ক্ষেত্রে, রেড পাসপোর্ট পায়। ওটা নিজ দেশ থেকে সরবরাহ করে। আমার বলতেছে যে রিসিভিং নেশনে কি করবে সেটা দেখে, যে রিসিভিং নেশনে তাকে যেটা করবে, তাকে নিরাপত্তা দিবে, নিরাপত্তা এনশিওর করবে, তাকে ট্যাক্স ফ্রি সুবিধা দিবে, রেড পাসপোর্ট দিবে, নিরাপত্তা এনশিওর করবে। তারপরে তাকে হলো প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিবে, প্রথম শ্রেণীর নাগরিক মর্যাদা প্রদান, এটা করবে। আর এগুলো যদি না করা হয় তখন তাকে পার্সোনা নন গ্রাটা বলে। পার্সোনা নন গ্রাটা কখন হয়? এটা হলো 1961 এর ভিয়েনা কনভেনশন এর 9 অনুচ্ছেদ অনুসারে 1961 এর ভিয়েনা কনভেনশনের 9 অনুচ্ছেদ অনুসারে যে
গৃহীত রাষ্ট্র বা রিসিভিং স্টেট গৃহীত রাষ্ট্রের নিয়ম বহির্ভূত আচরণ করলে বা রিসিভিং স্টেট সেন্ডিং স্টেটের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইলে পার্সোনা নন গ্রাটা করে। একজন ডিপ্লোম্যাটকে তার সাথে রিলেশন রাখবে না, অথবা সে ওই দেশের বিধি লঙ্ঘন করেছে, সে কিছু আপত্তিকর কাজ করছে, এগুলো করলে তার সাথে সম্পর্ক, ওই দেশের সাথে সম্পর্ক না থাকলে তখন পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়। 1961 ভিয়েনা কনভেনশন অনুসারে এটা হয়। এরপরে হলো ডিপ্লোম্যাটিক ইলনেস ভার্সেস ডিপ্লোম্যাটিক ব্যাগ। ডিপ্লোম্যাটিক ইলনেস আর ডিপ্লোম্যাটিক ব্যাগ হলো যে গৃহীত রাষ্ট্রে একজন কূটনীতিক যেসব মেসেঞ্জার বা পত্র বা তার জন্য প্রেরিত বিষয়কে ডিপ্লোম্যাটিক ব্যাগ বলে। এটা বেসিক্যালি কিংস মেসেঞ্জার বলা হয়। আর ডিপ্লোম্যাটিক ইলনেসটা কি আসলে? গৃহীত রাষ্ট্রে একজন কূটনৈতিক মেসেঞ্জারের পত্র বা তাদের প্রেরিত, যদি একজন ডিপ্লোম্যাটের জন্য যদি একজন ইলেকট্রিশিয়ানও পাঠায়, সেও ডিপ্লোম্যাটিক ব্যাগ হয়ে যাবে। কাজের লোক পাঠালে সেটা ডিপ্লোম্যাটিক ব্যাগ হবে, তাকে তখন বলা হবে কিংস মেসেঞ্জার বলা হয়। প্রশ্ন আসবে যে কিংস মেসেঞ্জার কাকে বলা হয়? তাকে বলা হয় যে কিংস মেসেঞ্জার বলা হয় যে ডিপ্লোম্যাটিক ব্যাগকে বলা হয়। ডিপ্লোম্যাটিক ইলনেসটা হলো খুবই একটা সুচতুর একটা বিষয়। অর্থাৎ ধরেন এখন জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে, তখন ভারত চাচ্ছে না যে এখানে বাংলাদেশের পক্ষে বা ওই মিয়ানমারের বিপক্ষে কোনো ভোট দিবে, তখন ওই দেশের ডিপ্লোম্যাট সে অসুস্থ বলে সে ওই অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করে না, অর্থাৎ ভোটদানে বিরত থাকার জন্য সেই কাজটা করে থাকে। অর্থাৎ ডিপ্লোম্যাটিক ইলনেস হলো যে কৌশলে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে ভোটদানে বিরত থাকার চেষ্টা, এটাকে বলা হয় ডিপ্লোম্যাটিক ইলনেস। ক্লিয়ার? ডিপ্লোম্যাটিক ইলনেস ভার্সেস ডিপ্লোম্যাটিক ব্যাগ। ডিপ্লোমেসির মধ্যে ব্যাপক কিছু ধরন আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের কূটনীতি। এক নম্বর
ট্র্যাক অন ডিপ্লোমেসি। নাম্বার 2, একটা জিনিস পড়ে রাখবেন, গুড অফিস। আগে ডিপ্লোমেসির মধ্যে একটা কিওয়ার্ডসের মধ্যে একটা বিষয় আছে, গুড অফিস। গুড অফিস মানে মধ্যস্থতাকারী, মধ্যস্থতাকারী অর্থাৎ সংকট সমাধানে যিনি মধ্যস্থতা করেন তাকে গুড অফিস বলে। অনেকে মনে করে থাকে কি জানেন, গুড অফিস মনে হয় যে ভালো অফিস, এরকম না। ট্র্যাক অন ডিপ্লোমেসি, ট্র্যাক 2 ডিপ্লোমেসি, ট্র্যাক 3 ডিপ্লোমেসি, ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি, ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। আরেকটা হলো সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি। একটা হলো মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি, ট্র্যাক দিয়ে এক জায়গায় লিখলাম। ট্র্যাক অন ডিপ্লোমেসি হলো রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাদের মধ্যে কূটনীতি। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাদের মধ্যে কূটনীতি, যেমন ইউনুস ভার্সেস মোদি, ইউনুস প্লাস মোদি, এদের রিলেশনটা হলো স্টেট অ্যাক্টর বা রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাদের মধ্যে এই কূটনীতিটা বিদ্যমান। অর্থাৎ ইউনুস এবং নরেন্দ্র মোদি দুজনই রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাদের মধ্যে এটা হয় থাকে। সর্বোচ্চ কর্তাদের মধ্যে হতে পারবে স্টেট কর্তাদের, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাদের বা অন্য কর্তাদের। আর এটা কিন্তু শ্রেষ্ঠ বা সর্বোচ্চ কর্তা হতে এমন কোনো কথা নেই। ট্র্যাক 2 ডিপ্লোমেসি, এটা হলো যে নন স্টেট অ্যাক্টর এর মধ্যে ডিপ্লোমেসি। নন স্টেট অ্যাক্টরটা কি? নন স্টেট অ্যাক্টর মানে হলো যে রাষ্ট্রের কর্ম না। যেমন ধরেন আপনার দুজনের মধ্যে ডিপ্লোমেসি হচ্ছে, একটা হচ্ছে ধরেন আপনার সুলতানা কামাল, আর হলো ভারতের মধ্যে ধরেন তসলিমা নাসরিন, বাংলাদেশের ধরেন আপনার ঐশ্বরিয়া, এই দুজনের মধ্যে কোনো যদি নেগোসিয়েশন হয়, যে ঐশ্বরিয়া বুঝাবে মমতা ব্যানার্জিকে যে আপনি তিস্তার পানিটা দিয়ে দেন, আর ডক্টর সুলতানা কামাল তিনি বলবেন যে না, পানি দেওয়া উচিত কি উচিত না, বা বাংলাদেশ কি পরিমাণ পাবে সেটা নিয়ে লিখলো। এটা কিন্তু আসলে কেউ স্টেটের পার্ট না। ডক্টর সুলতানা কামাল, ঐশ্বরিয়া, এরা হলো প্রত্যেকটা দেশের মধ্যে প্রভাবশালী এবং তারা তাদের গভর্নমেন্টকে বোঝায়। ঐশ্বরিয়ার মাধ্যমে মনমোহন সিং একটা জিনিস বোঝালো, অথবা নরেন্দ্র মোদী একটা জিনিস বোঝালো, ওইটা এসে সে কি করে এখানে অ্যাড্রেস করে নন স্টেট অ্যাক্টরের কাছে। নন স্টেট অ্যাক্টর স্টেট অ্যাক্টরকে বলে দেয়। স্টেট অ্যাক্টর ডক্টর সুলতানা কামালকে বলছে যে তুমি এই কাজগুলো করো, এবং ঐশ্বরিয়ার মাধ্যমে কেন্দ্রে জিনিসটা পাঠো। এটা হলো ট্র্যাক 2 ডিপ্লোমেসি। ট্র্যাক 3 হলো তৃতীয় পক্ষের মাধ্যমে দুই পক্ষের মধ্যস্থতা। ট্র্যাক 3 ডিপ্লোমেসি, যেমন হলো ধরেন ওয়ার্ল্ড ব্যাংক যখন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে নেগোসিয়েশন করতে চায়, গুড অফিসও বলতে পারেন, বা এখানে ট্র্যাক 3 ডিপ্লোমেসি বলতে পারেন, যে এখানে ওয়ার্ল্ড ব্যাংক প্লেয়ার ওরা, বাট এখানে রেফারি হলো ওয়ার্ল্ড ব্যাংক। তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে সমাধান হলে তখন তাকে বলা হয় ট্র্যাক 3 ডিপ্লোমেসি। ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি, এখানে যেটা হয় একদিকে প্রেসার দেয়, আরেকদিকে নেগোসিয়েশন করে। অর্থাৎ যেটা করে কি, যে প্রেসার প্লাস নেগোসিয়েশন। ধরেন
মিয়ানমার বাংলাদেশের সাথে আলোচনা করতেছে, সেখানে তারা বাংলাদেশকে একটা প্রেশার রাখছে যে সীমান্তে এখানে হত্যা করতেছে অথবা সীমান্তে প্রচুর পরিমাণ রোহিঙ্গাদের ঢুকাচ্ছে। এই যে প্রেশার দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সে আমার সাথে কিন্তু আলোচনার টেবিলেও বসছে, নেগোসিয়েশনও করছে। তো দেখা গেছে যে এই নেগোসিয়েশন এবং প্রেশার যখন দুইটা এক জায়গায় প্রয়োগ হয় তখন এই রেজাল্টটা খুব ভালো হয়। এজন্য ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি এটা বর্তমানে বিশেষ করে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসিটা বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে বা প্রেশার এবং নেগোসিয়েশন অর্থাৎ ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসিটা অনেকেই এখন ইউজ করে, মানে এটাকে ইউজ বলতে এখানে একটা মানে প্রয়োগ করে। আমরা দেখেছি যখন 2015 সালে চুক্তি হয়েছিল ইরান এবং বিশ্ব শক্তির মধ্যে, ইরান ভার্সেস বিশ্ব শক্তি, সেখানে ইরান ভার্সেস বিশ্ব শক্তি না, ইরান ভার্সেস বিশ্ব শক্তি, রাইট। এখানে ইরান সে মানে পতাকা উত্তোলন বন্ধ করবে না। ইরান সে এই বিশ্ব শক্তি, ইরান পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাইছে। এই ইরানকে 15 সালে যেটা হলো যে বিশ্ব শক্তি ইরানের সাথে অনেকটা এক পেশে নেগোসিয়েশন করছে, মানে যেটা হলো যে ইরানকে একটা চুক্তির মধ্যে আনা, আবার ভালো করে বোঝায়। 2015 সালে ইরানের একটা পরমাণু চুক্তি হয়, পরমাণু চুক্তিতে ইরানকে যুক্ত করা হয়, পরমাণু চুক্তিতে। এই চুক্তিতে ইরান রাজি হয় না। এই জন্য এই পারস্য উপসাগরের এখানে, অর্থাৎ ইরান তো এরকমের, এটা তো ইরান, এটা তো গালফ সি, এইখানে করছে কি যে এখানে মার্কিন জাহাজ পাঠাই দিচ্ছে, মার্কিন জাহাজ এখানে আছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সে ইরানের সাথে আলোচনা চালাচ্ছে। একদিকে ইউএসএ আর ইরানের মধ্যে আলোচনা হচ্ছে, আর একদিকে ইউএসএ কে সাজেশন দেওয়া হচ্ছে যে তুমি এই গালফ সির এখানে মানে পূর্বত্ব কাজ করতে পারো যদি তুমি এই কথাটা মেনে নাও, অর্থাৎ তোমার এই যুদ্ধ জাহাজকে সরাই না, বা বলতে তুমি ইরানের এই তুমি অস্ত্র পরীক্ষা চালাও না, চালালে তোমার অবস্থা এর মতো হবে। মানে এই যে ইউএসএ জাহাজটা এখানে ঘুরতেছে এটা কিন্তু প্রেশার, আর এখানে যে নেগোসিয়েশনটা হচ্ছে কিন্তু নেগোসিয়েশন। আলটিমেটলি এখানে বেশি লাভবান হয় ইরান, মানে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসিতে প্রেশার এবং নেগোসিয়েশন, মানে একটা প্রেশারে রেখে আলোচনা টেবিলে বসা। এটার ফলে বেসিক্যালি ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসিতে আসলে দুই পক্ষে অনেক সময় লুজার হয়, দুই পক্ষে অনেক সময় লাভবান হয়। সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসিটা কি? সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসিটা হলো যে উন্নত বিশ্ব বনাম দুর্বল বিশ্ব, অর্থাৎ উন্নত বিশ্ব বনাম বা শক্তিশালী দেশের সাথে দুর্বল দেশের কূটনীতি। সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি। মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি হলো যে কোনো দুটি ট্র্যাক। এই ট্র্যাকটা হলো মাল্টি ট্র্যাক, যে কোনো দুটি ট্র্যাক। ট্র্যাক 1 ট্র্যাক 2 কাজ করতেছে, ট্র্যাক 2 ট্র্যাক 3 কাজ করতেছে, অথবা ডুয়াল ট্র্যাক এবং ট্র্যাক 3 কাজ করতেছে। এটা হলো মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। প্রচুর ঘুম ধরছে রে আল্লাহ, এসে ছাড়লেই ঘুম ধরে, তো বাজে অবস্থা। ডিপ্লোমেসি বিভিন্ন ধরনের ডিপ্লোমেসি আছে, আমরা এখানে কয়েকটা ট্র্যাক বললাম, আর কয়েকটা দেখাই যায়। ঘুমে ধরছে, এসি ছাড়লে বাজারটা কি ঠান্ডা, ঘুমে ধরে যায়। আমরা দেখি একটা আমি কেস স্টাডি দিই, বলবেন এটা কোন ডিপ্লোমেসি, ঠিক আছে? ধরেন এমন এ এবং বি দুই বন্ধু, ঠিক আছে? এ এবং বি দুই বন্ধু। এখন
বি এর কাছ থেকে মোটর বাইক এ নিতে চায়, বি এর কাছ থেকে মোটর বাইক নিতে চায় কে? এ নিতে চায়। এখন এ চায় বি রিজেক্ট করে, তখন কি করবে? এই মোটর বাইক এটা নিয়ে সে কি করবে? একটা প্রেসার ক্রিয়েট করবে আর একটা নেগোসিয়েশন করবে। একদিকে প্রেসার দিবে যে এমন যে মোটর বাইক নিতে চায় কিন্তু সে মোটর বাইক দিচ্ছে না, কিন্তু এমনভাবে প্রেসার ক্রিয়েট করবে যে মোটর বাইক ওয়ালা যে আছে তার কোন একটা দুর্বল পয়েন্ট সে জানে, তখন তাকে ওইটার উপর আঘাত করে প্রেসার দিবে। অ্যাট দ্য সেম টাইম বলবে যে তোমার ওয়াইফকে বলো যে তুমি এই নেগোসিয়েশনে আসো এবং এই মোটর বাইকটা আমাকে দিতে বলো। এই যে নেগোসিয়েশন করলো যে ওয়াইফের সাথে, আর এখানে তাকে প্রেসার দেওয়া হলে, দুইটা মিলে হলো ডুয়াল ড্রাগ ডিফারেন্স। সরি, এত বলেই দিলাম, কেস দিয়ে লাভ কি। কালকে ইনশাল্লাহ দেখা হবে, রাত্রে আশা করি দেখা হবে। আজকে পর্যন্তই, প্রচুর